যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। আজ 14 বছর ধরে শুনে আসছি ফাঁস করে দেবো, তোমাদের সব দুর্নীতি আমার জানা আছে। আজ পর্যন্ত সে যে কার কোন দুর্নীতিটা ফাঁস করেছে সেটা আমাদের জানা নেই। যেই সিপিএমের নামে তিনি অভিযোগ করতেন যে সিপিএম তাকে নাকি মেরে ফেলেছিল, সিপিএম নাকি তাকে প্রচুরভাবে অত্যাচার করেছে, সেই সিপিএমের একটা নেতার একটা চুল ছিঁড়তে তিনি পারেননি। তো এই মুখ্যমন্ত্রী তিনি সবসময় স্টেজে উঠলে বলেন আমি সব ফাঁস করে দেবো, সব দুর্নীতি মানুষের সামনে নিয়ে চলে আসবো। তিনি লোকের দুর্নীতি ফাঁস করতে গিয়ে তার নিজের সব যত দুর্নীতি আছে সব কিছু কিন্তু মানুষের সামনে চলে আসছে। ক্ষমতায় থাকাকালীন আধা নেতা জেলে চলে যাচ্ছে, তারপরেও নির্লজ্জর মতো মুখ্যমন্ত্রী স্টেজে উঠে বলে লোকের দুর্নীতি ফাঁস করবে। আগে নিজের ঘরটা সামলা, ছুঁচ বলে চালুনকে তোর পোঁদে কেন ছাঁদা। মানে এটা কোনো কথা? এমন একটা এই গর্ধব মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যেখানে আমাদের মান সম্মান রাখার কোনো জো নেই। তো আজকে এই গর্ধব মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। এই কথাটা যে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা অমিত শাহকে তিনি উদ্দেশ্য করে বললেন যে তার পরিবারের অনেকেই নাকি আইপিএস আইএএস এর পদমর্যাদায় বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে কি আর কোনো তৃণমূলের নেতা ছিল না? আর কি কেউ সিপিএমের বিরুদ্ধে লড়াই করেনি? তাহলে 2011 সালের পরে কেন এক্সপোর্ট করে ভাইপোকে আনতে হলো? আমি শুধু একটা জিনিস ভাবছি যে এই যে মুখ্যমন্ত্রী ভাইপোকে 2011 সালের পরে লঞ্চ করলেন, তারপরে তিনি এই তৃণমূল কোম্পানির কী করে মহাসচিব হয়ে গেলেন এবং সেকেন্ড ইন কমান্ড হয়ে যাচ্ছেন, সেটা আমাদের মাথায় ঢুকছে না। পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, যিনি চটি চাঁটা সব থেকে বড়, ইনাদেরকে কি কোনো পদ দেওয়া গেল না? সামান্য মুখপাত্র আর রাজ্যসভার সাধারণ সম্পাদক, যে পদগুলো সব কুকুর ছাগলরা পাচ্ছে, এই পদগুলো দিয়ে কুকুর ছাগল পোষা হয়। তো মুখ্যমন্ত্রী তার পরিবারের, তার ভাই হচ্ছে তৃণমূলের ক্রীড়া জগতের প্রধান, তার ভাইপো হচ্ছে তৃণমূলের মহাসচিব, তার ভাতৃবধূ হচ্ছে কলেজের অধ্যক্ষা, এরকম বহু বহু তার পরিবারের লোকেরা আছে। বৃষ্টি মুখার্জি বীরভূম, যে চুরি করে চাকরি পেয়েছিল, সেখানটায় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় চাকরি পেল, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের দ্বারাই চাকরিগুলো চলে গেল। এটা আলাদা লেভেলের মজা মুখ্যমন্ত্রীর। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। সত্যি কথা কিন্তু, যে তারা 18 বছরের ছেলে মেয়েদের ললিপপ দেয় না, তারা 18 বছরের ছেলে মেয়েদের হাতে বন্দুক দেয় এবং তাদের হাতে বোম তুলে দেয়, আর ছোট ছোট বাচ্চাদের হাতে ললিপপ দেয় এবং তাদেরকে মমতা ব্যানার্জির এই যে পুস্তকগুলি আছে না, সব যত বিখ্যাত পুস্তক, সেই পুস্তকগুলো দেয় পড়তে। এই মমতা ব্যানার্জি এতটা দুর্নীতিগ্রস্ত, তিনি সাধারণ যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের জীবন নষ্ট করার জন্য তাদের নিজের বইগুলো তাদেরকে দিয়ে জোর করে পড়াচ্ছেন। স্কুলের লাইব্রেরিতে এই মুখ্যমন্ত্রীর বইগুলো, আমি বলছি তিনি যে ভোটের সময় টাকা নেওয়ার জন্য এই বইগুলো স্কুলে পাঠালেন, সেই বইগুলো একটা সময় গিয়ে ঘরের কোনায় পড়ে থাকবে। কি করলি তুই? বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে বিডিও এসডিওদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবে, তাদেরকে ট্রান্সফার করে দেবে, অনেক কিছু ভয় দেখানো হচ্ছে। আমি বলছি বিডিও এসডিও তারা কি মায়ের দুধ খায়নি? লিটন হালদারের মতো ওই রকম অনুব্রত মণ্ডল যখন তার মা বউকে টানাটানি করছিল, সে চুপ করে শুনছিল। তো সেই রকম করেই কি তোমাদের বিডিও এসডিওরা কেউ কি মায়ের দুধ খেয়ে বড় হয়নি? তারা কি কোনো প্রতিবাদ করতে পারছে না? দেশে কি আর আইন কানুন নেই? সুপ্রিম কোর্ট কি সবসময় বিজেপির কথা শুনে চলে? দেশে কি আইন ব্যবস্থার কোনো রকম কোনো সচল অবস্থা নেই? এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন। তিনি যে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সবসময় ভারতের গণতন্ত্র, ভারতের সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আইন ব্যবস্থা, সেগুলোকে অপমান করেন। এগুলো কি সাধারণ একটা সুস্থ মানুষের পরিচয়? আমার তো মনে হয় না। মুখ্যমন্ত্রী মনে হয় মানসিকভাবে কোনোভাবে একটা রোগগ্রস্ত অবস্থায় ভুগছেন। এই যে এসআইআর হলে কি হবে, তারপরে মুখ্যমন্ত্রীর গদি থাকবে কিনা, তিনি ভবানীপুর থেকে লড়ে জিততে পারবেন কিনা, সেটার ভয়ে উনি কাঁপছেন। তাতে আমার বাল ছেঁড়া গেল। পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। যেই ভয়টা দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন পর্যন্ত পুলিশকে দলদাস এবং কৃতদাস বানিয়ে রেখেছেন, যেই পুলিশের সামনে আরজিকর হসপিটালের ঘরগুলো ভাঙা হচ্ছিল, অভয় আর যেখানটায় এভিডেন্সগুলো ছিল সে ঘরটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, এবং যেই পুলিশের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চিটিংবাজির মতো কথা বলেছিলেন ডিএ নিয়ে, তো সেই পুলিশ তখন চুপ ছিল, এখনও কিন্তু চুপ আছে। তাহলে আর কি ভুল? তো কিছুই নেই, পুলিশের চাকরি খেয়ে নেবে। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। আর মমতা ব্যানার্জির আয়ু 2026 সাল পর্যন্ত, কারণ এরপরে তার তিহার যাত্রা শুরু হবে, এবং এই তিহার যাত্রার সঙ্গী হবে আমাদের সবার প্রিয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির, কারণ তিনিও
প্রত্যক্ষ পরোক্ষভাবে মমতা ব্যানার্জি যতটা দোষী তিনিও ততটাই দোষী। পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে, পশ্চিমবঙ্গের মানুষের কষ্টের টাকা চুরি করে নিয়ে, পশ্চিমবঙ্গের মানুষকে পথের ভিখারি বানিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জি আজকে 4 তলা বাড়ি বানিয়েছে, এসকেলেটার বসিয়েছে 3 কোটি না 4 কোটি টাকা দিয়ে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইপো, আর এই হচ্ছে মুখ্যমন্ত্রীর ফ্যামিলি। ইনি আবার বড় বড় কথা বলতে এসছেন, লজ্জা শরম কিছুই নেই। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। গায়ের জোরে এসব হবে না। গায়ের জোরে যে সব হবে না সেটা মুখ্যমন্ত্রী আপনাকে প্রথমে বুঝতে হবে। আপনি তো গাজওয়ারি করে পুরো 26,000 প্যানেলটাকে বাতিল করিয়ে ছাড়লেন। আপনার গাজওয়ারির জন্য আজকে কত কত ঘর খিদার জ্বালায় মরছে। এই যে টিচারগুলো যাদেরকে রাস্তায় আপনি আবার ফেলে পেটাচ্ছেন, এদেরকে তো আপনি গায়ের জোর করে আটকে রাখছেন। বিরোধীদেরকে কোনো রকম কোনো অভিযান, কোনো রকম কোনো মিছিল মিটিং করতে দেওয়া হয় না। সব কিছুই তো গায়ের জোরে হচ্ছে। পশ্চিমবঙ্গে গায়ের জোরে আপনি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে ভাতা দিতে চেয়েছিলেন এবং আবার হাইকোর্টের হস্তক্ষেপে সে ভাতা বন্ধ হলো। গায়ের জোরে সাধারণ গরিব মানুষের টাকা নিয়ে আপনি পুজো প্যান্ডেলে দিচ্ছিলেন, সেখান থেকে আবার আপনি টাকাও লুটতেন। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কি ভাবেন নিজেকে যে তার গায়ের জোরে তিনি বহু কিছু করে ফেলবেন? এতটা ঢ্যামনা মানসিকতা সত্যি বলছি গান্ধীজির বাপেরও ছিল না। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আর আপনার ছেলে ইন্টারন্যাশনাল গরু চুরির প্রেসিডেন্ট। থোড়ি ভাইপো, আপনার ভাইপো ইন্টারন্যাশনাল গরু চুরি, ইন্টারন্যাশনাল বালি চুরি, ইন্টারন্যাশনাল পাথর চুরি। আপনার ভাইপো তো সব ইন্টারন্যাশনালি চুরি করে। তাই তো পশ্চিমবঙ্গের পুলিশ বলো আর ইডি সিবিআই বলো, এরা তার বিরুদ্ধে ঠিকঠাক প্রমাণ জোগাড় করতে পারছে না। আপনার যে ভাতৃবধূ আছে সেও কিন্তু ইন্টারন্যাশনাল চোর। সোনা চুরির কেসে এয়ারপোর্টে ধরা পড়েছিল, সেটাও খবরের কাগজে বেরিয়েছিল। সেটাকে আপনি আবার ধামাচাপা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর পায়ে ইনিয়ে বিনিয়ে কাঁদছিলেন, সেটাও আমরা ভালো করে জানি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ভাবছেন যে তারই একমাত্র পরিবার সৎ পরিবার, আর পৃথিবীতে যত পরিবার আছে সবাই অসৎ। আর এই সৎ পরিবারের ভাইরা কি করে সে তো আমি জানি। অনেক বছর কলকাতায় তার ভাইদেরকে দেখেছি, সব কটা মদ মাতাল এবং চরিত্রহীন লম্পটগুলো সব। এই লম্পটগুলো রাত্রিবেলা গাড়ি নিয়ে বেরোয়, বিভিন্নভাবে মানুষকে হিউমিলিয়েট করে, মানুষকে মানুষ বলে গণ্য করে না। যতদিন থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে তার ভাই ভাইপো ভাতৃবধূ সব যেন সাপের 5 পা দেখেছে। এই দুর্নীতি শেষ হবে। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। তৃণমূলের পোড় খাওয়া নেতা এবং তৃণমূলের আদিকালে জন্মকালের নেতা হচ্ছেন সৌমেন মিত্র। 2011 সালের পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আসে এবং প্রথম 21শে জুলাই হয়। তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নিজের ভাইপোকে আনেন এবং তিনি অনেক বিতর্কের মাঝে এটাও বলেছিলেন যে তার ভাইপো 2 বছর বয়স থেকে রাজনীতি করা শিখেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে কতটা ঢপবাজ, কতটা যে চিটিংবাজ, এটা দেখেই প্রমাণ পাচ্ছে। কত পাতেলা! কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। সৌমেন মিত্রের মতো লোকেরা যাদেরকে মুখ্যমন্ত্রী হটিয়ে নিজের ভাইপোকে ক্ষমতায় বসিয়েছিলেন তৃণমূলের উন্নতির জন্য, বর্তমান দিনে এই ভাইপো মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে কি করবেন, রক্তের টান তো, তাই তিনি সহ্য করতে পারছেন না। চুরি করুক ডাকাতি করুক মুখ্যমন্ত্রীকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী হচ্ছেন মুখ, তার ভাইপো হচ্ছে আসল খেলোয়াড়। খেলছে কিন্তু ভাইপো খালি পোঁদমারার তাল। পশ্চিমবঙ্গে এই যে ছাত্র সমাবেশ হয়েছে, এই ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রেখেছেন, কিন্তু একধারে আমরা দেখছি যে 26,000 জন শিক্ষক তারা রাস্তায়, যারা যোগ্য শিক্ষার্থীরা যারা চাকরির আশা করছে তারাও রাস্তায় বসে আছে। আজকে প্রায় 1200 দিন হতে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি কাজ করছেন, এটাই তার কাজ? চুরি করে চাকরি দেওয়া, ঘুষ খেয়ে চাকরি দেওয়া, এটা মুখ্যমন্ত্রীর প্রধান কাজ? ইনি আরও ছাত্রদের নিয়ে কথা বলেন, ইনি ছাত্রদের জন্য নাকি অনেক কিছু করেছেন। বলি মমতা ব্যানার্জি মহাশয়া, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে আপনি ক্ষমতায় আসার পরে কতজনকে নিয়োগ করেছেন? পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে শিক্ষা ব্যবস্থার হালটা কিভাবে আপনি ফিরিয়ে এনেছেন। সিপিএম আমলের যে শিক্ষার হার ছিল বা যে শিক্ষার অগ্রগতি ছিল তাকে মাইনাসের ঘরে নিয়ে যাওয়ার সবথেকে বড় কারিগর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজে একজন সাহিত্যিক হয়ে শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে নিয়ে নেতাজি ইন্ডোরে তিনি রাজনীতি করে গেলেন, শিক্ষকদের ইমোশনালি ব্ল্যাকমেল করলেন এবং শিক্ষকদেরকে উনি পেটে লাথি বুকে লাথি মারতেও ছাড়েননি, সেটা নিয়েও কম জলঘোলা হয়নি। তো এই মুখ্যমন্ত্রী তিনি নিচের মুখে অনেক কথা বলেন যে আমি হ্যান করেগা ত্যান করেগা, দেখার বেলায় কিছুই করে না, খালি মুখে ডায়লগ দেয়। তিনি সবার পোল খুলতে চাইছেন, দিয়ে নিজের পোল খুলে রাস্তায় বসে আছেন। আমাদের সরকার দারিদ্র দূরীকরণ, যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি। আমাদের শরীরের যেমন আমরা লিপিড প্রোফাইল করি, আমরা দেখি হিমোগ্লোবিন কত, ব্লাড সুগার কত, কোলেস্টেরল কত, লিভারের ফাংশন কি,
HDL কত, LDL কত, SGPT কত, SGOT কত, যেমন শরীরের একটা মাপকাঠি আছে, তেমনি মনে রাখবেন দারিদ্র্য সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আমরা সেখানে 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে এসেছি। নিচে নিয়ে গেছেন না উপরে নিয়ে গেছেন সেটা বলতেই তিনি দুবার তোতলাচ্ছেন। তো পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী তিনি 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত এত মানুষকে দারিদ্র্য সীমার নিচ থেকে বার করে এনেছেন, সেটা কিভাবে তিনি সম্ভব করেছেন সেটার ব্যাখ্যা দিলে খুব ভালো হয়। তাহলে পশ্চিমবঙ্গে বাদবাকি যত দরিদ্র মানুষ আছে তারাও সেম প্রসেসটা অ্যাপ্লাই করে তারা নিজেরাও দারিদ্রতা থেকে বেরিয়ে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি চান না যে পশ্চিমবঙ্গে কোনো গরিব থাকুক? কিভাবে তিনি এসব অসম্ভবকে সম্ভব করছেন? আমেরিকাতেও দারিদ্র্য সীমার নিচে লোক বসবাস করে, কিন্তু পশ্চিমবঙ্গে করে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা তার ছায়ায় মায়ায় জড়িত। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছাড়া আমরা কিছু বুঝি না। আমাদের যে হার্টবিটটা ধুক 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 করছে না, তাও মুখ্যমন্ত্রীর জন্য। পশ্চিমবঙ্গে তো আগে হার্টবিট ছিল না কারোর শরীরে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে 2011 সাল থেকে সবার হার্টবিট চলাটা শুরু হয়েছে। এই ঢপবাজি, চিটিংবাজি আর ভাঁওতামি এ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রক্তের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। মাদারের বাচ্চা। অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আর সর্বোচ্চ উপরে যে আছে সেটা হচ্ছে চুরি করায়। পশ্চিমবঙ্গে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা, নদীগুলোর তার প্রবাহকে বন্ধ করা এবং অনিয়মিত বালি তোলা, চিটিংবাজি করা। পশ্চিমবঙ্গে প্রতিটা নদীতে এই অভিষেক ব্যানার্জির মাফিয়ারা বসে আছে। পুলিশ তার নিজের চোখে দেখছে, কিন্তু দলদাস কৃতদাস হয়ে ছুটি ছাঁটার জন্য সেগুলোকে বাধা দিচ্ছে না। পশ্চিমবঙ্গের নদীগুলোর আজ বেহাল দশা। পশ্চিমবঙ্গ সরকার এগুলো নিয়ে কখনো বলে না। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।